ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীকে আমি আমার এই ছোট্ট চ্যানেল ম্যাথ লার্নে জানাই স্বাগত। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কমপ্লিট করে ফেলেছি। আজকের থেকে আমরা একটা নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে সরল সুদ কষা। সরল সুদ কষা মানে সিম্পল ইন্টারেস্ট। যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের জন্যে এটা একটু সহজ হবে, কারণ সুদ বলতে তোমরা অনায়াসে বুঝতে পারবে। যখন আমরা ব্যাংকে টাকা রাখি, যখন আমরা ব্যাংকে কিছু টাকা রাখি, তখন আমাদের ব্যাংক কিছু অতিরিক্ত সামান্য কিছু টাকা দেয়। মানে আরও সহজ করে বোঝাই, যদি তুমি 10,000 টাকা রাখো, 1 বছর পরে দেখবে তোমাকে 10,000 টাকা তো দেবেই, তার সঙ্গে একটা অতিরিক্ত টাকাও দেবে। মনে করো না 10,000 টাকার ওপর আরও 300 টাকা তুমি পেয়ে গেলে, 10,300 টাকা পেলে। তাহলে এই 10,000 টাকা তোমার টাকা ছিল, এই 300 টাকা যেটা বেশি পেলে এইটাকেই বলে সুদ। একইভাবে তুমি যদি একটা বাড়ি করবে বা একটা গাড়ি কিনবে, তার জন্য ব্যাংকে যাও আর বলো আমার কিছু ধার লাগবে, তুমি কিছু ধারে টাকা নেবে। তাহলে তুমি একটা নির্দিষ্ট সময়ের পরে যখন তুমি টাকাটাকে ফেরত দেবে, ধার নেওয়ার পরে যখন তুমি টাকাটাকে ফেরত দেবে, তখন যে টাকাটা তুমি ধার করেছো শুধু সেই টাকাটাই ব্যাংকে দিলে কি চলবে? অবশ্যই নয়। তোমাকে কিছু ব্যাংক তোমার থেকে বেশি টাকা নেবে, আর এই যে বেশি টাকা নিচ্ছে সেইটাকে বলে সুদ। তাহলে এইখানে একটা এক্সাম্পল দেখি, ছোট্ট একটা এক্সাম্পল দেখি। মনে করি এ বিকে 2,000 টাকা ধার দিল, 2,000 টাকা ধার দিল। আর 1 বছর পরে বি একে 2,200 টাকা ফেরত দিল। 1 বছর পরে যখন 2,200 টাকা ফেরত দিল, তখন অবশ্যই তুমি বুঝতে পারছো সুদ যে হলো, সুদের পরিমাণ 200 টাকা, সুদের পরিমাণ 200 টাকা। এটা কি 1 বছর পরে। তাহলে এখানে প্রশ্ন আসছে, এই সুদের টাকা যে 200 টাকা, এটা কি হিসাবে দিল? কেন 200 টাকা দিল? কেন 300 টাকা দিল না? কেন 500 টাকা বেশি দিল না? 200 টাকাই কেন দিল? তাহলে এখানে দেখো, যে টাকাটা নিয়েছিল, 2,000 টাকা নিয়েছিল, এর যদি তুমি 10% মানে 10% বের করো, তাহলে এইভাবে করতে হবে, 10-এর 100 গুণিত 2,000। তো 2 শূন্যর সঙ্গে 2 শূন্য কাটলো, তুমি কত পেলে? 200 টাকা। তার মানে যে টাকাটা নিয়েছিল, এর থেকে বি যে টাকাটা নিয়েছিল তার 10% ও সুদ দিল। এবার যদি আরেকটা এক্সাম্পলে দেখি, 2,000 টাকাই নিল, কিন্তু 1 বছর পরে সে ফেরত দিল 2,300 টাকা, 2,300 টাকা। এইখানে কিন্তু সুদের পরিমাণ তুমি দেখতে পাচ্ছ 200 টাকার থেকে 300 টাকা হয়ে গেছে, মানে সুদের পরিমাণ বেড়েছে। তাহলে এইখানে আমি এইভাবে বের করতে পারি, এইখানে সুদ কত শতাংশ দিয়েছে। এই যে 2,000 টাকা নিয়েছে, তার কত শতাংশ? 300 টাকা হবে। যদি তুমি দেখো 15/100 করো, 15/100 গুণিত 2,000, তাহলে তুমি দেখতে পারবে এইটা কত হচ্ছে। এটা 300 টাকার সমান হচ্ছে। তাহলে এইখানে আমি বলতে পারি সুদের হার 10%। সুদের হার কত হলো? এইখানে হলো 10%, আর এইখানে সুদের হার হলো 15%। শতকরা 10 বা শতকরা 15 মানে হচ্ছে, তুমি যদি 100 টাকার ওপর 10 টাকা সুদ নাও, তাহলে এইটাকে বলা হয় শতকরা 10। আর যদি
100 টাকার উপর 15 টাকা হয় সুদের পরিমাণ, তাহলে ওইটা হলো শতকরা 15। তো এইটাকে বলে সুদের হার। সুতরাং আমরা দেখলাম কয়েকটা জিনিস। একটা জিনিস দেখলাম, এই টাকাটা 2000 টাকা এ বিকে দিল, তো এই টাকা যেটা প্রথমে দেওয়া হয় বা তুমি ব্যাংক থেকে কিছু টাকা নিলে, এই যে টাকাটা দিয়ে শুরু হয়, যেটা কেউ নেয় বা কেউ কাউকে ধার দেয়, সেই টাকাটাকে বলা হয় আসল টাকা। আসল আসলকে মূলধনও বলা যেতে পারে। মূলধন যেহেতু এটাই প্রথম, এইখান থেকে শুরু হয়, মূলধন বা আসল। এটাকে আমরা ইংলিশে বলি প্রিন্সিপাল অ্যামাউন্ট। সূত্রে যখন ব্যবহার করব আমরা পি দিয়ে এটাকে ডিনোট করব। এবার এইটা আমি বললাম 1 বছর পরে ও 2000 টাকাটা 1 বছর পরে ও 2200 টাকা ফেরত দিচ্ছে। তার মানে সময় একটা এটার মধ্যে ফ্যাক্টর। কারণ 1 বছরে যদি 2200 টাকা দেয়, নিশ্চয়ই 2 বছরে 2200 টাকা দেবে না, 2 বছরে আরও বেশি দেবে, 3 বছরে আরও বেশি দেবে। সেই জন্যে সময়টাও একটা ফ্যাক্টর। এই সূত্রে আমরা এটাকে যখন সুদের ক্যালকুলেশন করব, তখন সময়ও একটা ফ্যাক্টর হবে, সময়। আর সময়কে আমরা এই অঙ্কগুলো যখন করব, তখন টি দিয়ে ডিনোট করব। এবং এইখানে একটা ইতিমধ্যে কথা বলে নিয়েছি, সুদের হার। সুদের হার নির্ভর করছে সুদ বেশি হবে না কম হবে। তোমরা দেখলে যখন সুদের হার কম তখন সুদ কম, যখন সুদের হার বেশি তখন সুদ বেশি। সুতরাং সুদের হার একটা ফ্যাক্টর। তো সুদের হারকে আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট। সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। এখানে বলে রাখি, সময়টা সবসময় বছরে হবে, সময়টা সবসময় বছরে করতে হবে। দিন বা মাস বা সপ্তাহ চলবে না। সবসময় আমরা যে ক্যালকুলেশনটা করব সরল সুদ বের করবার, সেখানে আসল তো সবসময় টাকায় হবে, সময়টা হবে বছরে, আর সুদের হার দেওয়া থাকবে এত শতকরা। তাহলে বোঝা গেছে। এখন আমাদের সুদ বের করার জন্যে শুধু একটা মাত্র ফর্মুলা জানতে হবে। সুদ অর্থাৎ আই সমান পি গুণিত আর গুণিত টি বাই 100। কোনো বইয়ে দেখবে পি ইন্টু টি ইন্টু আর লেখা আছে, বা কোনো জায়গা পি ইন্টু আর ইন্টু টি লেখা আছে, দুটোই এক, তোমরা বুঝতে পারছো। সুতরাং সুদ সমান আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট গুণিত রেট অফ ইন্টারেস্ট গুণিত টাইম, আর ওটাকে 100 দিয়ে ভাগ করব, আর এইটাই আমাদের হবে সুদের সূত্র। যদি তোমরা কোষে দেখি 2-এর অঙ্কগুলো শুরু করো, তাহলে দেখবে শুধু একটা মাত্র সূত্র তোমরা মনে রাখবে, আর সমস্ত অঙ্ক তোমরা নিজের থেকে খুব অনায়াসে করতে পারবে। দেখো প্রথম অঙ্কটা, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখো, এই অঙ্কগুলোর আগে আমরা যে আসল টাকা আছে 15,000 টাকা, এগুলো লিখে নিই, 15,000 টাকা। এবার সুদের হার কত? সুদের হার আর দিয়ে করি, তো আর হচ্ছে 12%, শতকরা 12। এটা বার্ষিক, সবসময় এটা দেখো বার্ষিক লেখা আছে। এবার 4 বছর পরে, সুতরাং সময় দিয়েছে 4 বছর, 4 বছর, আর জিজ্ঞাসা করেছে সুদটাকে তোমাকে হিসাব করতে হবে, সুদ সমান হিসাব করতে হবে। তাহলে
সুদের সূত্র তোমরা পড়েছ, I সমান P ইন্টু R ইন্টু টি বাই 100। দেখো পি হচ্ছে 15,000 টাকা, এখানে 15,000 লিখবে, ইন্টু আর, আর হচ্ছে 12%, তাহলে 12 গুণিত টি, টি হচ্ছে 4 বছর, 4 বাই 100। ঠিক আছে, 2 শূন্যর সঙ্গে 2 শূন্য কাটলো, এইখানে তুমি পাচ্ছ 150 গুণিত 12 গুণিত 4, 4 15 60। দেখো 4কে 15 দিয়ে গুণ করলে তুমি 60 হচ্ছে, আর একটা শূন্য 600 গুণিত 12, তাহলে এটা গুণ করতে পারবে, 6 বরং 72, তো 72 লিখবে আর দুটো শূন্য, তার মানে সুদ তুমি যেটা পেলে 7,200 টাকা। এখানে কি লিখবে, তাহলে 4 বছর পরে ওদের সুদ দিতে হবে, সুদ সমান 4,200 টাকা। আচ্ছা, টাকাটা লিখতে হবে, অবশ্যই একক লিখতে হবে, টাকা। বুঝতে পারলে? মেন জিনিস হচ্ছে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, I সমান P ইন্টু R ইন্টু টি বাই 100। চলো, এটা যদি বুঝেছ, এই ফর্মুলা যদি তোমাদের মুখস্থ হয়ে গিয়ে থাকে, 2 নম্বরটা অঙ্ক আমরা দেখি। তাহলে 2 নম্বর প্রশ্ন দেখি। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এইখানেও আগের মতো আমরা যা দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে ওইগুলোকে লিখে নেব। কি দেওয়া আছে? আগে দেওয়া আছে আমার যে আসলটা আছে 2,000 টাকা, 2,000 টাকা। ঠিক আছে, সরল সুদের হার মানে আর সমান 6% বার্ষিক। ঠিক আছে, সময় দেওয়া আছে, কিন্তু সময় একটু কিভাবে যেন দেওয়া আছে, ঠিক এত বছর এইভাবে দেওয়া নেই, দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে 1 জানুয়ারি থেকে মানে জানুয়ারি মাসে টাকা আমার কাছে আছে, তারপরে ফেব্রুয়ারি মাসেও আমার কাছে টাকা রইল, মার্চ মাসেও টাকাটা রইল, এপ্রিল মাসেও রইল, কিন্তু মে মাসে 27 মে পর্যন্ত, সুতরাং 27 তারিখে আমি টাকাটা শোধ করে দিয়েছি। তাহলে 1 জানুয়ারি থেকে যদি আমি পুরো মাসটা টাকা রাখি, তার মানে 31 দিন আমি টাকাটা রাখলাম, কারণ 31 দিনে 1 মাস হয় জানুয়ারি মাসে। সেই রকমই যেহেতু 2005 সাল এটা নন লিপ ইয়ার, সেই জন্য এখানে ফেব্রুয়ারিটা হবে 28 দিনের, মার্চটা হবে 31 দিনের, এপ্রিল হবে 30 দিনের, কিন্তু মে মাস 27 তারিখ পর্যন্ত, সুতরাং 27 তারিখে আমি যদি টাকাটা শোধ করে দিই, তাহলে মে মাসে হবে 26 দিন। 26 দিন মে মাসটাকে ধরতে হবে। এবার তোমার সময়টা এখানে, সময়টা বসিয়ে দেবে, কত সময় হলো, আর এবার তোমাকে সুদটা বের করতে হবে। আর সুদটা বের করা তোমরা জানো, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 করবো, আমার সুদ বেরিয়ে যাবে। এবার সবাইকে যোগ করো, তাহলে এত দিন বেরিয়ে যাবে। এইখানে দেখছি বেরোলো 146 দিন, এগুলো সব দিন। কিন্তু যখন সূত্রটা পড়েছিলে, সূত্রতে ছিল টি সবসময় বছরে লিখতে হবে। তো 146 দিন সমান কত বছর, তোমাদের একটা হিসাব করে নিতে হবে। দেখো 146 দিন মানে 146 বাই 365
বছর। জানো তোমরা 365 দিনে 1 বছর, সুতরাং দিনকে যদি 365 দিয়ে ভাগ করো তাহলে এটা বছরে কনভার্ট হয়ে গেল। এবার এইখানে তুমি দেখো টি সমান তুমি লিখতে পারছো 146 বাই 365 বছর। এবার আই বের করার জন্যে তোমাদের যে ফর্মুলা আছে, আই সমান পি ইন্টু আর টি বাই 100। তাহলে পি এর জায়গা কি লিখবে? পি এর জায়গায় লিখবে 2000 গুণিত আর এর জায়গা শুধু 6 লিখবে, আর টি এর জায়গায় লিখবে 146 আর নিচে চলে আসবে 365, নিচে চলে আসবে 365। বুঝতে পেরেছ? আর দেখো 100টা নিচে ছিল, সুতরাং 100টা নিচেই থাকবে, এই হবে। যেহেতু টি 146 বাই 365, 146টা উপরে থাকবে, 365টা নিচে আসবে। এবার তুমি এই ক্যালকুলেশনটা করে নাও, দুটো শূন্যর সঙ্গে 100 কাটাকাটি হয়ে যাবে। এবার এইটা আর এটা 5 দিয়ে বিভাজ্য, তো 5 4 20 আর 5 7 35, 5 3 15, 73 আর এইখানে আছে উপরে আছে 146। এটা খুব ভালোভাবে 2 দিয়ে কাটাকাটি হয়ে গেল। তাহলে নিচে আমার কিছুই রইল না। কি হলো? 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 4 গুণিত 6 গুণিত 2, 48। সুতরাং বুঝতে পারলাম সুদ সমান কত হলো? সুদ সমান হলো 48 টাকা। এই অঙ্কটায় এইটাকে মনে রাখতে হবে, দিনের ক্যালকুলেশন তোমরা কেমন করে করছো, আর যখন দিনে হবে তখন বছরে তোমাকে কনভার্ট করতে হবে। আর বছরে যখন এই ফর্মুলাতে বসাচ্ছ 146 বাই 365, 365টার নিচে গেল, এইটাকে যদি একটু সাবধানে তোমরা করো তাহলে অঙ্কটা ঠিক করে তোমরা করতেও পারবে আর বুঝতেও পারবে। চলো আমরা এইভাবেই 3 নম্বরটা করি। বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। দেখো এইখানেও একইভাবে আমরা করব। মূলধন বা আসল 960 টাকা, আসল দেওয়া আছে 960 টাকা এবং সুদের হারও দেওয়া আছে। সুদের হার অর্থাৎ আর সমান 8.1% বার্ষিক। সুতরাং এইটাকে আমি যদি ভগ্নাংশটা ঠিক করে নিই, 3 8 24, 25/3, 25/3%। আর সমান দেওয়া আছে, আর সময়টাও দেওয়া আছে। সময় সমান 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বলা আছে যে সময় সবসময় বছরে হতে হবে, মাস সপ্তাহ দিন চলবে না। সুতরাং এই 3 মাসকে তোমরা কি করবে? কনভার্ট করে নেবে বছরে। সুতরাং 1/3 3 মাসকে কি করলাম আমরা? 12 দিয়ে ভাগ করলাম, যাতে বছরে পরিবর্তিত হয়ে গেল। এখানে দেখছো 3 একে 3, 3 4 12, তার মানে 1/1/4, সেটা হলো 5/4। 4 একে 4, 1 5, 5/4 বছর।
এবার কি জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে সবৃদ্ধি মূল কত হবে। সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। আচ্ছা, এই কথাটার মানে কি? সবৃদ্ধি মূলের মানে কি? সবৃদ্ধি মূলের মানে হচ্ছে তোমার মূলটা, মানে মূলধন, মানে কি প্রিন্সিপাল, এই আসল টাকাটা কত বৃদ্ধি পেল। আসল টাকাটি ছিল 960, কিন্তু এখন সুদ পাওয়ার পরে 960 টাকাটা নিশ্চয়ই বেশি হয়ে গেছে। ওই টাকাটা কি? তাহলে ওই টাকাটা কি হবে? ওই টাকাটা হবে পি, এটার সঙ্গে আমার সুদটা কত পেলাম, এইটাই হলো আমার সবৃদ্ধি মূল। মানে এই জিনিসটাই জিজ্ঞাসা করেছে, পি প্লাস আই সমান কত, এটাকে বলা হয় সবৃদ্ধি মূল। তাহলে এখানে পি তো আমার জানা আছে, শুধু আইটা বের করলে আমার কাজ হয়ে যায়। আই এর ফর্মুলা আমি জানি, আই সমান পি আর টি বাই 100। পি সমান কত? 960। আর সমান 25/3, তাহলে 25 ওপরে থাকবে আর 3 নিচে আসবে। তারপরে আছে টি, টি মানে 5-এর 4, তাহলে 5 উপরে থাকবে আর 5-এর 4, 4টা নিচে আসবে। আর সূত্রে নিচে আছে 100, তাহলে এইখানে কি হবে? 100 গুণের মধ্যে 100 থাকবে। আশা করি বুঝতে পারছো। যেটা 25/3, 25 ওপরে লিখলাম, 3 নিচে লিখলাম। 5/4, 5 ওপরে লিখলাম, 4 নিচে লিখলাম। আর 100 তো এটার নিচে ছিল, সেই জন্য 100 টাকাও লিখলাম, আর সবের মাঝখানে গুণ চিহ্ন থাকবে। এবার দেখি, একটা শূন্যর থেকে একটা শূন্য কাটাকাটি হবে। 5 দুগুণে 10, 4-এর সঙ্গে 96 কাটাকাটি হবে। 4 দুগুণে 8, 4 4 16, 3 দুগুণ 3 8 24, এইখানে 2 দিয়ে 8 কাটবে 4, সুতরাং আমি পেলাম 4 গুণিত 25। এখানে 4 আছে, এখানে 5 রইল, আর নিচে কিছুই রইল না, মানে 1, মানে 4 গুণিত 25। তো 4 গুণিত 25 কত হয়? 100। সুতরাং পি প্লাস আই যখন করব আমরা, পি প্লাস আই, দেখো পি আছে 960 টাকা, আর 960 টাকার সঙ্গে যখন আই অর্থাৎ 100 টাকা যোগ করলাম, পেয়ে গেলাম 1060 টাকা। 1060 টাকা, এটা কি হলো? এইটাই হলো আমার সবৃদ্ধি মূল, অর্থাৎ পি প্লাস আই। আসলের সঙ্গে সুদ এবং আসল, এটাকে সুদে আসলেও বলা হয়। এত টাকা, 1060 টাকা এর উত্তর। তোমরা লিখতে পারো সবৃদ্ধি মূল হলো 1060 টাকা। তাহলে আশা করি এই ভিডিওতে যে 3টে অঙ্ক করানো হলো তোমরা ভালোভাবে বুঝেছো। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমাদের ভিডিওটা পছন্দ হয়, তাহলে একটা লাইক করো। লাইক দিলে আমাদের মনোবল অনেক বাড়ে। আর যদি ম্যাথলার্ন চ্যানেলকে আজ পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এই রকম ভিডিও তোমাদের জন্য রেগুলার আমি দেব। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।